আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং সবাইকে শুভ সন্ধ্যা। আমি প্রলয় পাল, বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যাডমিশনের কোচিং সেন্টার ইউসিসির পক্ষ থেকে আজকে তোমাদের জন্য একটি এক্সক্লুসিভ জিকের গাইডলাইন ক্লাস নিয়ে আসছি। আজকে একটু অন্য ধরনের ক্লাস হবে। আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই দুইটা সাবজেক্ট থেকে বাছাইকৃত সেরা 20টি প্রশ্ন এনেছি, যা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলি আসছিল, ইভেন মেডিকেলেও আসছিল। কেন এই কোশ্চেনগুলি আনলাম আর এই ধরনের ক্লাসের আয়োজনটা কেন, সেই প্রসঙ্গে একটু বলে নিই। ইউসিসি সবসময়ই এক্সেপশনাল কিছু আপনাদের জন্য নিয়ে আসি। তো এবার আমরা যেটা দেখাতে চাচ্ছি যে ধরো তোমার জিকেতে 30 মার্ক, তুমি তো অনেক পড়বা, এই বই সেই বই, এই শীট সেই শীট, ক্লাস আর ক্লাস। কিন্তু বাস্তবতা কি জানো, বাছাইকৃত টপিক যদি তুমি পড়ো, ধরো জিকের জন্য তুমি যদি সব দিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওগ্রাফিক্যাল সব মিলে তুমি যদি 60 থেকে 80টি টপিক বাছাই করে ফেলো এবং এইগুলি যদি তুমি বারবার পড়ো, তাহলে তুমি 30-এর মধ্যে 27-28 কমন নিউলি পাবে। কিন্তু কি করে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা কি করে, আমরা তো দেখি তারা প্রথমে একটা রিফ্রেশ ভাবে আসে, একটা চিল মুডে ঢাকা শহরে আসে, ফার্ম গেটে আসে, ক্লাস করে। যারা ঝরে যায় তাদের ঝরে যাওয়ার পেছনে যে কয়টা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে তারা আসার পরে খুব রিফ্রেশ। এতদিন কথা শুনে গেছে না, সাউন্ড ক্লিয়ার? আমার একটু কই জানাবো দিচ্ছি। যে কথা বলছিলাম, প্রথমত যেটি করে সেটা হচ্ছে না বুঝে পড়ে। এই প্রসঙ্গে আমাদের সম্মানিত পরিচালক মহোদয়, আমাদের কামাল পাটোয়ারি স্যার, উনি খুব সুন্দরভাবেই ওনার ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলি ক্লিয়ার করে। আমি 1 মিনিট সময় নষ্ট করব সবার, তারপরে ক্লাসে চলে যাব। আমি বলবো 1 নাম্বার হচ্ছে না বুঝে আর পড়বা না। 2 নাম্বার হচ্ছে টপিক সিলেক্ট করবা, যারা স্পেশালিস্ট এক্সপার্ট তাদের কাছ থেকে জিকে টপিক সিলেক্ট করবা, ওই টপিকগুলি পড়বা বারবার। 3 নাম্বার হচ্ছে কোনো পরীক্ষা মিস করা যাবে না, সবগুলো পরীক্ষা দিতে হবে। 4 নাম্বার হচ্ছে ফার্ম গেটে আসার পরে মনে হয় এইটার তো ওইটা ভালো, ওইটার তো ওইটা ভালো, একজন 2-3টা কোচিংয়ে ভর্তি হয়, এই কাজটা করবা না। আর একটা রোগ আছে, সেটা হচ্ছে এই বইয়ের থেকে ওই বই ভালো, যে যেটা বলে সে সেটা কেনে। ইউসিসি তোমাকে 1 সেট বই দিবে, এর বাইরে আর তোমার কোনো কিছু দরকার নেই। গাইডলাইন তোমাদের জন্য শেষ। আজকের ইয়েটা দেখো, আমি তোমাদের জন্য যেটা রেখেছি সেটি হচ্ছে বাছাইকৃত সেরা এমসিকিউ এবং অভিনব টেকনিক, এক ক্লাসে পুরো অ্যাডমিশনের গাইডলাইন। কিভাবে সম্ভব সেটি আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করছি। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল কোথায়? কুমিল্লায়, বগুড়ায়, রাজশাহীতে, মুর্শিদাবাদে। বলছে কর্ণ সুবর্ণ। আমরা একটু যদি খেয়াল করে দেখি যে প্রথমত টপিক, তাহলে আমি তোমাকে টপিক সিলেক্ট করে দিলাম। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এইটা আসছে প্রাচীন জনপদ থেকে। জনপদ কি? জনপদ হচ্ছে প্রাচীনকালে মানুষ যে সকল প্রত্যন্ত অঞ্চলে বসবাস করত, সেই অঞ্চলগুলিকে জনপদ বলা হয়। এর মধ্যে আমাদের বাংলায় ছিল 10টি জনপদ, সর্বমোট জনপদ ছিল 16টি। যেমন পুন্ড, বঙ্গ, গৌর, সমতট, রাঢ়, চন্দ্রদ্বীপ, হরিকেল, এরকম। এর মধ্যে একটা জনপদ আছে যেটার নাম হচ্ছে গৌর। তাহলে আমরা ক্লাসে কি বলেছি? আমরা বলেছি যে তোমাকে এমসিকিউ কোনটা পরীক্ষা আসছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 17-18 সেশন এই প্রশ্নটি আসছে।
তাহলে প্রশ্নের ব্যাখ্যা দিব, মানে উত্তর করে দিব, কোন টপিক তোমাকে পড়তে হবে তা বলে দিব, এবং এটা টেকনিকে মুখস্থ করা যায় কিনা তাও তোমাকে বলে দিচ্ছি। খেয়াল করো, আমরা গৌর জনপদের কথা বলছিলাম। একটু দেখো, আমরা অনেক সময় তোমরা মুভি দেখতে পছন্দ করো, কিংবা বিভিন্ন বিনোদনমূলক বিভিন্ন বিষয়গুলোর সাথে কিন্তু তোমরা কানেক্টেড, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা কিন্তু এগুলো খুব পছন্দ করো, তাই না? তো যেহেতু পছন্দ করো, তোমাদের পছন্দ মতোই একটা টেকনিক কিন্তু আমি বানিয়ে এনেছি। কিভাবে এনেছি? এখানে সোজা আসে না কেন আমার কমেন্টস পড়ার জন্য? চলে যায় কেন? আমি দিচ্ছি, জানাও। আচ্ছা, যেমন একটা মুভি দেখছো না তোমরা, যে গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, ইন্ডিয়ান একটা মুভি ডায়লগ, তাই না? তো ওই ডায়লগটা মাথায় রাখার পরে আমি একটা ডায়লগ বানালাম, সেটা হচ্ছে গৌর মামুর চা, সুবর্ণ সুযোগ খা। গৌর মামুর চা, সুবর্ণ সুযোগ খা। আগে বলছিলাম যে গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, সুবর্ণ ফু দিয়ে খা। এখন কি বললাম? গৌর মামুর চা, সুবর্ণ সুযোগ খা। এই যে মা মুর চা, সুবর্ণ সুযোগ খা। মাতে হচ্ছে মালদহ, এই মালদহ হচ্ছে আধুনিক মালদহ, যেটা ভারতের মধ্যে। মুরে হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। সুবর্ণতে হচ্ছে কর্ণ সুবর্ণ। দেখো তোমরা, এই যে চতে হলো, চাতে হলো চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। একটু খেয়াল করো ভাই, দেখো একটা ডায়লগ যেটি তোমার মাথায় প্রবেশের মধ্য দিয়ে তুমি না হলেও এখানে 10টি প্রশ্নের উত্তর করতে পারবে। একটা হলো গৌর জনপদ কোন কোন এলাকা নিয়েছিল? মালদহ, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, যেটা আমাদের দেশে, এবং গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটা কি ক্যাপিটাল, রাজধানী ছিল। তাহলে পরীক্ষায় যদি আসে গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। পরীক্ষায় যদি আসে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? গৌড়। এখন আমাদের প্রশ্নে চলে যাই, বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল কোথায়? তাহলে কুমিল্লা, আমরা এখানে কুমিল্লা পেয়েছি না? কুমিল্লা পাইনি আমরা এখানে, আমরা এখানে কুমিল্লা পাইনি। বগুড়া পাইনি, রাজশাহী পাইনি, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আনসার, আমরা সবসময় উত্তর খুঁজি, কিন্তু উত্তর বাদ দেওয়ার অভ্যাসটাও আমাদেরকে করতে হবে, যে অপশন বাদ দিতে হবে আমাদেরকে, যে আসলেই কোনটা সঠিক উত্তর এটা বোঝার জন্য আমাদেরকে অপশন বাদ দেওয়ার মতো জ্ঞান থাকতে হবে। তাইলে দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম, একটা টপিক চয়েস করে দিলাম যে তোমাকে প্রাচীন জনপদ পড়তে হবে। একটা প্রশ্ন সিলেক্ট করে দিলাম, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রিভিয়াস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে। এই প্রশ্নের একটা টেকনিক বানিয়ে দিলাম, যেটা তোমাকে আজকে নয় আজীবনের জন্য এটি মুখস্থ থাকবে। আশা করি তোমরা পারবে। ঠিক এরকম 20টি টেকনিক, 20টি টপিক, 20টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কেমন লাগছে তোমাদের কমেন্টসে জানিয়ে দাও, আর কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও প্লিজ। ইউসিসি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে। আজকে তোমরা যারা ইউসিসির ক্লাস করছো, হয়তো তোমাদের কারো কারো বাবা মাও ইউসিসির ক্লাস করেছে, ইউসিসির বয়সটা ওই লেভেলের। অর্থাৎ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ভাইয়া, আমি অ্যাডমিশনের জন্য ইউসিসির অনলাইন ব্যাচে ভর্তি হব কিভাবে? প্লিজ তুমি হচ্ছে ইনবক্স করো, তোমাকে আনসার করবে আমাদের যে টেকনিক্যাল টিম রয়েছে, আইটি টিম রয়েছে, তোমাকে আনসার করবে। হ্যাঁ, লামহা পাবনা থেকে। ওকে ওকে, তোমরা প্রশ্ন করো, এখন আমি উত্তর করতে পারবো। আওয়ারা মুভি ডায়লগ স্যার, জি, আওয়ারা মুভির ডায়লগ দিয়ে তোমাদেরকে একটা টপিক খতম করে দিলাম। ওকে,
যাই, তোমরা একটু যদি শেয়ার করো আর কি, রিকোয়েস্ট করবো না, তোমাদের যদি ভালো লাগে। তোমরা তো দেখছো একটা প্রশ্নের উত্তর করছি, এরকম 20টা প্রশ্নের উত্তর করব। মেডিকেল ভর্তি পরীক্ষা 2023 একটা প্রশ্ন আসছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? এই গানটি তোমরা চিনো, একটা জনপ্রিয় গান যেটি ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত হয়েছিল। তোমরা জানো যে আমাদের ভাষা আন্দোলনের একটি ইতিহাস রয়েছে, যেটি 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের সময়কাল। যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জীবন দিয়েছে রফিক, শফিক, বরকত, জব্বার সহ আর অনেকেই। তাইলে টপিক সিলেক্ট, অবশ্যই ভাষা আন্দোলন একটা টপিক, যে টপিক থেকে তোমার প্রশ্ন হবে। এই ভাষা আন্দোলনের ক্লাস আমরা যখন অফলাইনে তোমাদেরকে নিব বা অনলাইনে নিব, ভাষা আন্দোলনের 30 মিনিট ক্লাস করার পরে তোমার আর কনসেপ্ট একদম মানে পানির মতো ক্লিয়ার থাকবে। এমন সিকোয়েন্সে পড়াবো, তোমার কাছে আর কোনো লাগবে না, কনফিউশন লাগবে না। ভাষা আন্দোলনটা তোমাকে এমনভাবে ক্লিয়ার করে দেব। এই প্রশ্নের একটা কনফিউশন আছে, সেটা হলো কি, দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? এখানে হয়তো তুমি আনসার করতে পারবা, তোমরা একটু আনসার করো তো দেখি দেখি তোমরা একটু। অনেকেই কমেন্টস করছো বরগুনা জেলা থেকে শান্ত। তোমরা একটু শেয়ার করে ডান লিখে দাও তো দেখি, কে কে শেয়ার করো, দেখি কে কে ভালোবেসে শেয়ার করো, একটু ডান লেখো তো। আমি প্রলয় ভাইয়া ক্লাস নিচ্ছি, তোমাদের একটু শেয়ার করো, দেখি কে কে শেয়ার করো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? এখানে যেই হোক, হয়তো তোমরা কেউ কেউ উত্তর পেরেও যাবা, কিন্তু মনে রাখবা তুমি সবার মতোই পারো এর মানেই না যে তুমি চান্স পেয়ে যাবা। তোমাকে এক্সেপশনাল হইতে হবে। এটা তুমিও পারো, তোমার ক্লাসে সবাই পারে, তার মানে কি তুমি চান্স পাবা? পাবা না। এই যে একটা গান, এই গানের একজন গীতিকার আছে, গীতিকার একজন আছে প্রথম সুরকার, আর একজন হলো বর্তমান সুরকার। কিন্তু এইখানে কিচ্ছু বলে নাই, বলছে গানটির সুরকার কে, এবং সুরকারের নামটা এখানে আছে। কিন্তু যেদিন এই প্রশ্নটা ঘুরিয়ে করা হবে তোমাকে, যেদিন এই প্রশ্নটি ঘুরিয়ে করা হবে, বলবে গানটির গীতিকার কে, তুমি তো প্রশ্নে দেখছো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, গানটির সুরকার আর পরো নাই। এটার উত্তর আমি বলে দিচ্ছি, উত্তর আলতাফ মাহমুদ, তোমাকে উত্তর বলে দিচ্ছি। কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি তুমি আর পড়ো নাই, তুমি আলতাফ মাহমুদ দেখে উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু এখানে লেখা আছে গানটির গীতিকার কে। তুমি উত্তর ভুল করে ফেলেছো, কারণ গীতিকারের নামও থাকবে ভেতরে। আবার প্রশ্নটিকে ঘুরিয়ে বলল গানটির প্রথম সুরকার কে, তাও তুমি দেখো নাই, কারণ তুমি ওই স্টুডেন্ট যে এক্সেপশনাল হওয়ার জন্য আসো নাই, যে ঢাবিতে চান্স পাওয়ার জন্য আসো নাই। তুমি ভুল করে ফেললা, বিপদে পড়ে গেলা। আবার প্রশ্নটি ঘুরিয়ে বলল গানটির প্রথম সুরকার কে বা গানটির বর্তমান সুরকার কে, তুমি তো তাও দেখো নাই, কারণ তুমি সেই স্টুডেন্ট যে স্টুডেন্ট এক্সেপশনাল হওয়ার জন্য আসো নাই, যে স্টুডেন্ট ঢাবিয়ান হওয়ার জন্য আসো নাই। যদি তাই হইতে চাও, যদি পাবলিকিয়ান হইতে চাও, তাহলে তোমাকে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করতে হবে। এই বিষয়গুলি যদি নজরে না রাখো, তুমি খুব বেকায়দায় পড়ে যাবে। আসো, এই গানটির গীতিকার হলো আব্দুল গাফফার চৌধুরী, আমরা সংক্ষেপে লিখলাম গাফফার চৌধুরী। উনি সাংবাদিক, কলামিস্ট, গাফফার চৌধুরী। এই গানটির প্রথম সুরকার হলো আব্দুল লতিফ। দেখো, আব্দুল লতিফ। যে ভুল করে তুমি চোখের পানি
চোখের পানি আর নাকের পানি এক করবে, সেই ভুল আগে সংশোধন করে দিয়েছি। আর তোমার ভুলের জন্য তুমি যা কান্না করবে, তার চেয়ে কান্না করবে তোমার মমতাময়ী মা। আর সারা জীবন তোমার পেছনে যার স্বপ্ন ছিল সেই বাবা, যিনি মাথার ঘাম পায়ে ফেলছে। এই বাবা মার কষ্ট তুমি ফিরিয়ে দিতে পারবে না। তুমি কান্না করবে, হয়তো তুমি কোথাও না কোথাও ভর্তি হবে, কিন্তু তোমার বাবা মার যে স্বপ্ন এটি নষ্ট হয়ে যাবে। এই জন্য পড়লে পড়ার মতো পড়ো। এই যে আব্দুল লতিফ, আর এইটা হলো আলতাফ মাহমুদ। এখন তুমি বলবা ভাইয়া সবই তো বুঝলাম, কিন্তু প্যাচ তো দিলেন, এই তিনটা নাম জিকের, এত কিছু মনে রাখবো কেমনে? দেখো অনেকেই বলে জিকে হলো মুখস্থ বিদ্যা। আমি বলি না, ফাও কথা। একটা সময় ছিল বাজার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে একটু রিডিং পড়লে পরীক্ষায় কমন চলে আসতো। এখন আর সেই দিন নাই, এখন প্রতিদিন আপডেট থাকতে হবে। আবার আমার ক্লাস যারা করেছে তারা বলছে না, আসলে জিকে মুখস্থর কোনো কিছু না, কিছু মুখস্থ রাখতে হয়, ম্যাক্সিমামই হচ্ছে কিছু আইকিউ আছে, কিছু বিষয় আছে, কিছু মানে এখানে কিছু টেকনিক ধরাই দিতে হবে। কত মনে রাখবা ভাই তুমি? মুখস্থ বুঝলাম, কত মনে রাখবা, কত মুখস্থ রাখবা? এটা কি সম্ভব? সম্ভব না। তোমরা কেউই শেয়ার করো নাই, দেখি একটু কেউ শেয়ার করেছো কিনা। আচ্ছা, কিভাবে মনে রাখবা দেখো, গীতিকারের গ, গাফফারের গ, গীতিকার গাফফার, গীতিকার গাফফার, গীতিকার গাফফার। দেখো লতিফ 1 2 3, লতিফে কয়টা অক্ষর? তিনটা। আলতাফ 1 2 3 4, আলতাফে কয়টা অক্ষর? 4টা। তাহলে ভাই 3 আগে না 4 আগে? অবশ্যই 3 আগে। তাহলে 3 আগে হইলে প্রথম লতিফ, আর বর্তমান আলতাফ। আবার বর্তমানের মধ্যে আলতাফ লুকায় আছে। বর্তমানে কয়টা অক্ষর? 1 2 3 4, আলতাফে কয়টা? 4। আবার প্রথমের মধ্যে 1 2 3, লতিফ 1 2 3। বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা, পরে আরো বোঝাবো। দেখো মজা আছে, মজা পাবা। নেক্সট পোস্টে চলে যাই। নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে 1 নং সেক্টর ছিল? 1971 সালে সিলেটের বর্তমান হবিগঞ্জের তেলিয়াপাড়ায় কর্নেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে গঠিত হয় মুক্তি ফৌজ, যার নাম পরবর্তীতে হয় মুক্তি বাহিনী। এবং কর্নেল আতাউল গনি ওসমানী হন যিনি জেনারেল। এবং এই আতাউল গনি ওসমানী সমগ্র রণাঙ্গনকে তিনি কি করলেন? তিনি ওইখানে তো 5,000 সামরিক আর 8,000 বেসামরিক নিয়ে 13,000 নিয়ে একটা মুক্তি বাহিনী গঠন করলেন। তিনি ভাগ করলেন 2 ভাগে। একটা হলো সেক্টর ট্রপস, এটাকে আরো ভাগ করা যায়, আমি ভাগ করে দিচ্ছি। একটাকে করলেন তিনি নিয়মিত বাহিনী, আর একটাকে করলেন অনিয়মিত। একটা নিয়মিত আর একটা অনিয়মিত। নিয়মিতরে 2 ভাগে ভাগ করলেন, একটা সেক্টর ট্রপস আর একটা ব্রিগেড ফোর্স। আমি সংক্ষেপে লিখলাম। এই সেক্টরকে উনি 11 সেক্টরে ভাগ করলেন, 3 4 5 6 7 8 9 10 11। অর্থাৎ সেক্টর হলো 11টা, সেক্টর 11টা। আর সাবসেক্টর যদি পরীক্ষায় আসে তাইলে 64টি সাবসেক্টর উনি ভাগ করলেন। আর ব্রিগেড ফোর্স 3 ভাগে ভাগ করলেন তিনি। ব্রিগেড ফোর্স 3টা কি? ZSK, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। এই জেড ফোর্সের দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, যেটি পরীক্ষা আসতে পারে। তাহলে এই 11টা। আর এইগুলো অনিয়মিত বাহিনী, মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, আফসার বাহিনী, এইগুলা। আমার আলোচনা কিন্তু এটা না, আমি তোমাকে একটু বেসিক ধারণা দিলাম। কেন? যে এবার অ্যাডমিশন পরীক্ষায় তোমাকে সেক্টর ভালো করে পড়তে হবে, কারণ সেক্টর থেকে প্রশ্ন হতে পারে। মোটামুটি মানে হবে এরকমটা আশা করা যায়। এখন দেখো মুক্তিযুদ্ধে 1 নং সেক্টর ছিল কোনটা? এখন তো আমি একটা প্রশ্ন নিয়ে তোমার কাছে আসছি যে পুরো 11টা সেক্টরই খুব ভালো করে মনে রাখা যায়, টেকনিক আছে। আমি তোমাকে একটা দেখাবো আজকে। যেমন আমরা যদি বলি
1 নং সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজে জিয়া। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। তোমরা জানো যে ইয়েতে আমাদের রেফ্রিজারেটরগুলোতে সিএফসি থাকে, ক্লোরোফ্লোরোকার্বন থাকে। তো যেগুলো উন্নত মানের সেগুলো থাকে না নাকি। তো বলছে 1 নং সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজে জিয়া। জাস্ট এই কথাটা মনে রাখলাম। সিএফসি, সিতে চট্টগ্রাম, সাথে মনে রাখবা এপে ফেনী, আর সিতে পার্বত্য চট্টগ্রাম, আর জিয়ায় মেজর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। অর্থাৎ উনি ছিলেন 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার। 1 নং সেক্টর ছিল চট্টগ্রাম, ফেনী, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী, সিএফসি। এইভাবে তুমি 2 নং মনে রাখবা। দুলাভাই বাসে কোনো ফাঁকা নাই, সব আজকে দিব না। দারুণ টেকনিকে এই সব বিষয় একদম তোমার মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করাই দেবো তোমাদেরকে, টেনশন করার কোনো কারণ নেই। সো একটা দেখাইলাম, তাহলে আমরা আর একটা টপিক্স পেলাম। আমি দেখো এক টপিক্স থেকে কিন্তু 2টা প্রশ্ন করিনি। আজকে 20টি টপিকের 20টি মজার মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মজার টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিন্তু তোমাদের শেয়ারটা এমন পর্যায়ে যায় নাই এখনো যে সেটা 100 ক্রস করছে। আমি নর্মালি ক্লাস নিলে 500-600 থাকে। আমি খুবই অবাক হইলাম যে তোমাদের 100 জনও নাই। কেন নাই তোমরা আমি জানি না, বুঝতে পারছো? সো 11টা সেক্টর তোমাদের সাথে আমি 11 মিনিট আলোচনা করলে এমনভাবে মুখস্থ হবে জীবনও আর ভুলবা না। দেখো এরকম মজা আরও আছে। তোমাদের ইয়েগুলো চাচ্ছি যে তোমরা সাথে থাকো, তোমরা একটু কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, তোমরা একটু আমাকে মোটিভেট করো যে ভালো লাগছে, বা ডিমোটিভেট করতে পারো, ভাইয়া ভালো লাগছে না, বাদ দেন, চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি থাকো লাইভে তাইলে একটু শেয়ার টেয়ার দিতে হবে। দেখো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবী কী ছিল? দেখো মুক্তিযুদ্ধে এই যে 1973 সালের 15ই ডিসেম্বর একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খেতাবগুলো প্রদান করা হয়। যে খেতাবগুলো প্রদান করা হয়েছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, এবং বীরশ্রেষ্ঠ হচ্ছে আমাদের 7 জন। কিন্তু লজ্জাজনক বিষয় কি জানো? আমাদের শিক্ষিত সমাজকেও যদি তাদের পদবী সহ বলতে বলা হয়, তারা পদবী সহ বলতে পারে না। তোমাদের তো বাদ, অনার্স মাস্টার্স করে ফেলছে, তাও যদি পদবী জিজ্ঞাসা করি পদবীটা না বলতে পারে না। খুব দুঃখ হয়। সেই মানুষগুলোই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। শুধু মুখে বললে তো হবে না ভাই, হৃদয়ে লালন করতে হবে। এই যে পদবী বলতে পারে না, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবী কি ছিল? বুঝলাম পারে না। তোমরা পারবা, তোমরা যারা ক্লাসে আসবা তাদেরকে পারতে হবে ভাই। কেন পারতে হবে? একদম ফ্যাসিক টেকনিকে সব শিখাই ফেলবো। তুমি কততে পারবা না ভাই, তোমাকে পারতে হবে। পারার মতো করে তোমাকে তৈরি করা হবে। পরীক্ষার হলে ভুল হবে না। শুধুই কি টেকনিক, যত ডিপ লেভেলের কোর্সে না আসুক, যে লেভেলের কোর্সে না আসুক, তুমি দেখবা ক্লাসে পরীক্ষার রুমে সুন্দর করে পারতেছো। আর যদি এসে হজবরল পড়ালেখা করো তাইলে পারবা না। দেখো এখানে ক্যাপ্টেন আছে, ল্যান্স নায়ক আছে, লেফটেন্যান্ট আছে, সিপাহী আছে। আমাদের বীরশ্রেষ্ঠদের মধ্যে 2 জন সিপাহী আছে, ক্যাপ্টেনও আছে, ল্যান্স নায়ক 2 জন আছে। এখন ভেজাল, তুমি তো পড়ছো, কিন্তু কোনটা যে কে এইটা তোমার মাথায় নাই। একজন লিখছে হ্যাঁ কোনটা যে কে এটার মাথায় নাই। ভাই শোনো একটা কথা বলি, এই দেখো রূপ, আমাদের একটু রূপ এই শব্দটার সাথে আমরা যতটা পরিচিত তার চেয়ে আমরা পরিচিত রব। যদিও রব আর রৌপ এক না, কিন্তু মাথায় যদি দেখি রব মানে আল্লাহ। একজন মুসলিমের কাছে আল্লাহ তার কাছে নায়ক।
একজন মুসলিমের কাছে আল্লাহ নায়ক, মহান নায়ক হচ্ছে আল্লাহ। একজন মুসলিম উম্মার কাছে মহান নায়ক হচ্ছে আল্লাহ। তাহলে নায়ক, নায়ক ল্যান্স নায়ক, মুন্সি আব্দুর রৌফ, আরেকজন আছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, আমি যদি এটাকে ঘুরাই যে নূর মোহাম্মদ, নূর, নূর থেকে যদি বলি নুরানি চেহারা, নূরের মতো চেহারা, নুরানি চেহারা, মুহাম্মদের চেহারা ছিল নুরানি, নূর। তাহলে মুহাম্মদও একজন মুসলিমের কাছে কি নায়ক। তাহলে ল্যান্স নায়ক, এই দুইজন ল্যান্স নায়ক। দুইজন সিপাহী আছে, একজন ক্যাপ্টেন আছে যে আকাশ থেকে উড়াল দিছিল প্লেন নিয়ে, আমরা চিনি মতিউর রহমানকে। একজন আছে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। এখন আর সব বলবো না, 7জনকেই আমি 2জন মুখস্থ করাই দিছি, 7জনকেই এই স্টাইলে তোমাকে মুখস্থ করাই দিব। কেমন লাগে মাঝে মাঝে একটু হু হা বইলো, হা হু না বললে না ভাল লাগে না, বুঝছো? তোমরা যদি নিরস হও তাইলে আমি দেব কিভাবে রস বলো? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে? আমি দেখো বিশ্ববিদ্যালয় কোশ্চেনের বাইরেও কিছু কোশ্চেন আনছি, এগুলো তোমাদের বোঝানোর জন্য যে তোমরা যে ইউনিভার্সিটির কোশ্চেনগুলো পড়ো প্রিভিয়াস, সেখান থেকে কমন পাইতে চাও, এটা ভুলের স্বর্গে বসবাস করো। ভুলের তো স্বর্গ হয় না, ভুলের হয় দোজক, নরক। তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার বিসিএস থেকে শুরু করে বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার যে প্রশ্নগুলো এ পর্যন্ত আসছে জিকেতে, সেগুলোও তোমাকে রিভিশন করতে হবে, দেখবা তুমি কমন পেয়ে যাচ্ছ। এই জন্য আমি 2-1টা প্রশ্ন বিসিএস বা বিভিন্ন অধিদপ্তর বা মন্ত্রণালয়ের প্রশ্ন নিয়ে আসছি। আমি কি তাহলে 12টা 30-এর ব্যাচের একমাত্র স্টুডেন্ট নাকি? না না, কি বলে? আচ্ছা, এইবার আসো, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয়েছে কোথায় ভাই? 7জনেরই তো দেহাবশেষ সমাহিত করা হয়েছে, মানে কবর। এই বীরশ্রেষ্ঠদের কবর পরীক্ষায় আসে, এদের জন্ম পরীক্ষায় আসে, কার কোথায় জন্ম, এদের সেক্টর পরীক্ষায় আসে, কে কোন সেক্টরে যুদ্ধ করছে। কিন্তু সারা জীবন পড়িয়াও তুমি পারো না। কেন পারো না? কারণ হচ্ছে তুমি মুখস্থ করছো, পরীক্ষা ডং 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 শুরু হয়ে যাবে, কিচ্ছু হবে না ভাই। তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে একটু মজা করে পড়তে হবে। তুমি জিকে কত মনে রাখবা ভাই, কত মনে রাখবা? এখানে বলছে হামিদুর, তুমি আমার সাথে পড়ো, হামিদুর মতিউর মিরপুর। দেখো মিল আছে, হামিদুর মতিউর মিরপুর, হয়ে গেল হামিদুর মতিউর মিরপুর। বারবার বারবার পড়ো, দেখো হামিদুর মতিউর মিরপুর। এখন হামিদুর আসুক আর মতিউর আসুক, কবর হবে কোথায়? মিরপুরে। এখন বলে স্যার এটা তো সহজ, হামিদুর মতিউর নামের সাথে মিল আছে তাই মিলাই দিছেন। সবগুলোই সহজ। কেমনে? রুহুল আমিন, বললাম রুহুল আমিন, রুহুল আমিন। একটু মজা করে শোনো ভাই, তোমরা যারা গ্রামে বসবাস করো তারা চিনো, মৌমাছি আছে, ভেঙ্গুর আছে, এগুলো কামড় দেয়, কামড় দিলে হুল ঢুকে, হুল। আর হুল ঢুকলে কি খুব ব্যথা লাগে, তখন আশেপাশে কেউ থাকলে হুল, তাহলে খুল, মানে হুল, তখন বলে এই তাড়াতাড়ি খুলে দে, মানে খুল, হুল খুল, হুল খুল, হুল খুল, রুহুল খুল, খুলনা, খুলনায় কবর দিয়েছে, খুলনায় রুহুল খুল, হুল খুল, হুল খুল, খুলনা। এভাবে ভাই সবগুলোই তোমাকে মুখস্থ করানো সম্ভব, সবগুলোই সবগুলোই তোমাকে মুখস্থ করানো সম্ভব। বলে কেমনে মুখস্থ করাবেন? এই যে দেখলাম সবগুলোই করাবো, তুমি কোনটা কোনটা চাও সেটাই করাবো। দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় কবে? আমরা সংবিধানে চলে গেছি, মুক্তিযুদ্ধের পরে সংবিধান থেকেও প্রশ্ন হতে পারে, এটাও একটা টপিক তোমার পরীক্ষার জন্য। একটু খেয়াল করো ভাই, সংবিধানে 4টা তারিখ আছে। একটা হলো 12 তারিখ, আর একটা হলো 4 তারিখ, আর একটা 14, আর একটা 16 তারিখ।
এই 4টা তারিখ থেকে পরীক্ষায় প্রায়ই একটা প্রশ্ন আসে। একটা হলো সংবিধান উত্থাপন করা হয়েছে, আর একটা হলো গৃহীত হয়েছে, আর একটা হলো স্বাক্ষরিত হয়েছে, আর একটা হলো কার্যকর করা হয়েছে। তাহলে উত্থাপন, গৃহীত, স্বাক্ষর, কার্যকর, 12/4/14/16। সাথে লাগা ওসি, নভেম্বর, ডিসেম্বর। তুমি ওসিকে গিয়ে বলতেছো, উগ্রগিরি করতেছো, ওসি যে চাইছো যে 12/4/14/16 টাকা দাও আমাকে, বলছে না দিব না, দে দে, বলে নো দে দে, আরে ডেটে ডিসেম্বর, স্বাক্ষরিত হয় 14ই ডিসেম্বর, কার্যকর হয় 16ই ডিসেম্বর, গৃহীত হয় 4 নভেম্বর, উত্থাপন হয় 12ই অক্টোবর, সব 1972। এখন তোমার এখানে কি বলছে, প্রবর্তিত হয় কবে, একটু সিনোনিমটা জাস্ট চেঞ্জ করছে, তখন কি তুমি বিপদে পড়বে? প্রবর্তন হওয়া আর কার্যকর হওয়া একই। তার মানে 16ই ডিসেম্বর 1972, এর মধ্যে 4 নভেম্বর সংবিধান দিবস ছিল, যেটি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। ওকে, আমরা বাংলাদেশ পেরিয়ে আন্তর্জাতিকে ঢুকে গেছি। বলেছি না এক ক্লাসে তোমাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় সাবজেক্টের গাইডলাইন দিয়ে যাব, সাথে দিয়ে যাব তোমাকে টেকনিক, তাই দিচ্ছি। দেখো, খেয়াল করো, নিচের কোন দেশটিকে টাইগার ইকোনমির দেশ বলা হয়? টাইগার ইকোনমি কি, বাঘ আবার কি টাইগার? এই যেমন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে বলা হয় টাইগার, যদিও ম্যাও একটা টাইগার, মাঝে মাঝে টাইগার হয়ে ওঠে, আর বাকি সারা বছর ম্যাও থাকে আর কি। কিন্তু যারা উদীয়মান অর্থনীতির দেশ, খুব দ্রুতই অর্থনীতির উন্নয়ন করেছে, তাদেরকে বলা হয় টাইগার, বা এশিয়ান টাইগার বলা হয়, বা ফোর্ট টাইগার বলা হয়। এখানে টাইগার ইকোনমি বলছে চীন, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর। টাইগার ইকোনমির দেশ হচ্ছে 4টা। এই দেখো, রাবি ক ইউনিট শিপ 2 2023-24 প্রশ্নটা আসছে, এটা মনে রাখবা। ওই যে রামের স্ত্রী সীতা, তার দহন হয়েছিল, মানে অগ্নি পরীক্ষা হয়েছিল, সীতা দহ। সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। দেখো কি আছে, সিঙ্গাপুর। এখন তুমি কেন এইভাবে পড়বা? কারণ এই প্রশ্নটা এইভাবে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবার ঘুরায় অপশনে সিঙ্গাপুরই নাই, দিয়ে দিল তাইওয়ান। তখন বলবা আহা আমি তো পারি না, তুমি কবা আহা তোমার বাপে যাবে টাহা, কিন্তু মাঝখান থেকে কোনো কাজ হইব না। কেন কাজ হইব না? কারণ তুমি তো পড়ো নাই, তুমি খালি মুখস্থ করছো 2-1 লাইন, খালি বাজার থেকে বিশাল বিশাল গাইড কিনছো আর পড়ছো। ভাই কাজ হবে না, বাদ দাও, ওই লেখাপড়া করে লাভ নাই। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? এই আর একখান প্রশ্ন। এই প্রশ্নটা আসছে বিসিএস পরীক্ষায়, 40তম বিসিএস পরীক্ষায়। এই প্রশ্নটা ছাত্রছাত্রী নয়, অনেক টিচারও পারতো না, জানতো না, ধারণা ছিল না। কারণ গতানুগতিক বইগুলোয় যেটা টেকনিক দেওয়া ছিল অল, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। কিন্তু বাল্টিক হচ্ছে ইউরোপের একটা সাগর। এই সাগরের সাথে যে সকল দেশ, মানে সাগরের তীরবর্তী যে সকল দেশ, সবগুলোকেই বাল্টিক রাষ্ট্র বলা হয়। কিন্তু দেখো, এস্তোনিয়াও নাই, লিথুনিয়াও নাই, লাটভিয়াও নাই অপশনে। আছে কি ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পোল্যান্ড, সুইডেন। কি বিপদ, কি করা যায়? তোমাকে জানতে হবে বাল্টিক অঞ্চলের রাষ্ট্র হলো 9টা, তার মধ্যে 3টা এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। স্ক্যান্ডিনেভিয়ান থেকে 3টা, ফিনল্যান্ড রয়েছে, সুইডেন রয়েছে, ডেনমার্ক রয়েছে। তাহলে ফিনল্যান্ডও না, সুইডেনও না, ডেনমার্কও না, আবার পোল্যান্ড আছে, জার্মানি আছে, রাশিয়া আছে, তাহলে পোল্যান্ডও না। তাহলে বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় হলো অস্ট্রিয়া, তাহলে উত্তর হবে অস্ট্রিয়া। তাহলে তোমাকে আগে জানতে হবে যে বাল্টিক কোনগুলা। বাল্টিক হলো 9টা, আমি এগুলো খুব সুন্দর করে তোমাদেরকে পড়াই দেবো, আজকে মাইন্ড করো না। কারণ লাইভ ক্লাসে তো অনেকক্ষণ নেওয়া সম্ভব না, কারণ তোমাদেরও ধৈর্যের একটা ব্যাপার আছে, অনেকের প্র্যাকটিক্যাল চলতেছে। হ্যাঁ, যাই হোক, আলেকজান্ডারের শিক্ষক, এগুলো পারো, কিন্তু মাঝে মাঝে গুলিয়ে ফেলতে পারো। এটা ঢাবি খ ইউনিটে 9-10 সেশনে আসছে। ঢাবিতে আসছে 18-19, আর চবিতে আসছে হচ্ছে 9-10 সেশনে।
যাই হোক, কে কার শিষ্য কে কার গুরু এরকম অনেক সময় আমরা ঘুরিয়ে ফেলি, কারণ এখানে সক্রেটিস আছে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে। কোনো দরকার নাই, প্যারা নিও না। প্রথম কথা হচ্ছে ইউরোপ থেকে এই টপিক্সটা পড়তে হবে তোমাকে। যারা দার্শনিক আছে, যারা সমাজবিজ্ঞানী আছে, যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে, এরকম যারা আছে দেখবে ইউসিসি শিটে খুব সুন্দর করে এগুলো দেওয়া থাকবে। তোমাদেরকে এগুলো ক্লাসে কিছু দাগিয়ে দেবো, একদম সুন্দর করে দাগিয়ে দেবো, দেখবো ওইগুলোই কমন চলে আসছে। এইগুলো মনে রাখবা সংক্ষেপে। ইস্পা, ইস্পা হয় ইস্পা সেন্টার না, কিন্তু এটা ইস্পা। এটা কি? আলেকজান্ডার, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস। মানে আলেকজান্ডারের গুরু হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের গুরু হচ্ছে প্লেটো, প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস। এখন যদি ঘুরে আসে, সক্রেটিসের শিষ্যকে প্লেটো, প্লেটোর শিষ্যকে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্যকে আলেকজান্ডার, হয়ে গেল ভাই। এগুলো সহজ। তাহলে আলেকজান্ডারের শিক্ষককে অ্যারিস্টটল। ক্লিয়ার? আমাদেরকে এইভাবে পড়তে হবে। পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? ভাই রে ভাই, এই প্রশ্ন বলে বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট সেট ও 2021-22 সেশনে এই প্রশ্নটা আসছে। আমি দেখো, আমি চাইলে গত বছরের প্রশ্নগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করতে পারতাম। আমার বিশ্বাস তোমরা যারা সিরিয়াস গত বছরের প্রশ্ন পড়ে ফেলছো, এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। এবং গত বছরের একটা প্রশ্ন এই বছর পরীক্ষায় আসবে না। এই জন্যই আমি ভেরিয়াস ইয়ার থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন টপিক থেকে প্রশ্নগুলোকে এমনভাবে এনেছি, আমি প্রশ্নগুলোকে এমনভাবে বাছাই করেছি যেন পুরো সাবজেক্টটাই তোমার কাভার হয়ে যায়, তুমি যেন সব জায়গাতেই তোমার নজরটা চলে যায়। আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ আছে, তার মধ্যে একটি মহাদেশের নাম হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। এই ওশেনিয়া বা অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ, যেখানে 14টি স্বাধীন দেশ আছে এবং এই মহাদেশটি 5টি অঞ্চলে বিভক্ত, যার মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়া, একটি নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, মেলোনেশিয়া। সরি, একটু ঠান্ডা কাশি আছে তো। তাহলে দেখো, পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? আমরা একটু বের করার চেষ্টা করি, আসো। পৃথিবীতে দেখবা মেলা পাপি আছে, মেলা পাপি, যাদের নাম হলো সলোমান। এই পাপিরা সবসময় কাকে নিয়ে বিজি থাকে জানো? ভানুকে নিয়ে বিজি থাকে। ভানুকে নিয়ে বিজি। কাকে নিয়ে বিজি? ভানুকে নিয়ে বিজি। মেলা পাপি সলোমানরা ভানুকে নিয়ে বিজি। এই কথাটা তুমি মনে রাখতে পারবে না? একটু মজার কথা, যেটা তোমরা পছন্দ করো, তোমাদের এই জেনজি তো না, জেনজি বা আলফা তো পছন্দ করো তো। তাহলে যে মেলায় হলো মেলোনেশিয়া, মেলোনেশিয়া মানে হলো কৃষ্ণদ্বীপ। পাপিতে হলো পাপুয়া নিউগিনি। সলোমান দ্বীপপুঞ্জ, ভানুতে হচ্ছে ভানুআতু, আর বিজিতে হলো ফিজি। এইগুলো রাষ্ট্র। কি নাম? পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুআতু, ফিজি। এই রাষ্ট্রগুলো হলো মেলোনেশিয়ার রাষ্ট্র। তাহলে পাপুয়া নিউগিনি কোথার রাষ্ট্র? মেলোনেশিয়ার রাষ্ট্র। হয়ে গেল। একদম জাদুর মতো করে কমপ্লিট করে দেবো তোমাদেরকে। কানাডার রাজধানীর নাম কি? এই যে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, কারণ তোমরা অনেক রাজধানী মুদ্রা পড়বা কিন্তু মনে থাকবে না, যেটা পরীক্ষা আসবে ওটা পারবা না, কিন্তু কিছু জাদু দিয়ে দিব। ওই জাদু যদি মাথায় থাকে তাহলে দেখবা সবই পারবা। কানাডার রাজধানীর নাম তোমরা জানো, আমি জানি, এটা উত্তর হলো অটোয়া। কেউ ভুডের টরেন্টো দিয়ে দিতে পারো, আবার যদি অপশনে মন্টিল থাকে সেটাও দিয়ে ফেলতে পারো, আবার যদি অপশনে ইয়ে থাকে এরকম। যাই হোক, এটা কোনো কথা না। বিষয় হলো আমরা বাংলাদেশে আমরা ব্যবহার করি হচ্ছে টাকা, কিন্তু কানাডায় কানার অটোতেও যদি উঠো, কানার অটোতেও কি লাগবে বলো তো? কানাডিয়ান ডলার লাগে। কানাডিয়ান গল্প, জাস্ট কানাডিয়ান ডলার লাগে। কানার অটোতেও কানাডিয়ান ডলার লাগে, এটা জাস্ট গল্প। কানাডায় কানার অটোতে
কানাডিয়ান ডলার, মুদ্রার নাম কানাডিয়ান ডলার। এইভাবে রাজধানী এবং মুদ্রা পুরোটাই মুখস্থ করে ফেলানো যায়। 195টা স্বাধীন দেশই আমি তোমাকে কয়েক ঘন্টার মধ্যে মুখস্থ করে ফেলতে পারবো, জীবনও ভুলবা না তুমি। ওকে, কি লিখছে সে? স্যার ইজ রিয়েলিটি চেক। আচ্ছা, নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়? এখানে কোস্টারিকা আছে, গুয়েতেমালা আছে, পানামা আছে, কিউবা আছে। ভাই, মধ্য আমেরিকা কি এটাকে তোমাকে বুঝতে হবে। পৃথিবীতে একটা মহাদেশ আছে, এরকম একটা মহাদেশ আছে, এই যে একটা মহাদেশ আছে, এই যে একটা মহাদেশ, এইটার নাম হলো সাউথ আমেরিকা, যেখানে ওই যে তোমার প্রিয় আর্জেন্টিনা, ব্রাজিল আছে। আর এখান থেকে এই পর্যন্ত হলো নর্থ আমেরিকা, এখানে 23টা স্বাধীন দেশ আছে, এখানে 12টা স্বাধীন দেশ আছে। এই অঞ্চল হলো উত্তর আমেরিকার উত্তর অঞ্চল, এই অঞ্চলটুকুর নাম হলো মধ্য আমেরিকা, এইটুকুর নাম হলো ক্যারিবিয়ান অঞ্চল। মধ্য আমেরিকায় দেশ আছে, যেমন তোমরা দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছো, তখন অনেক সময় দুষ্টুমি করে বলো না, তোর পায়ে, আমি আর উচ্চারণ করলাম না, ঘৃণা লাগে, গুহ। তখন তোমার বন্ধু রাগ হয়ে বলতেছে কিন্তু কনফিউজড হয়ে গেছে, হতেও পারে। তখন বলতেছে কনে, কনে, বন্ধুর নাম হলো বেলি। কনে বেলি? বলে পায়ে গু, কনি বেলি। আরে পাতে পানামা, এতে এল সালভেদর, গুয়েতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, বেলিজ। তাহলে দেখো, মধ্য আমেরিকার দেশটা কি বলছি, পানামা আছে, তাহলে পানামা উত্তর হবে না, কারণ বলছে কি নয়। এল সালভেদর আছে অপশনে নাই, গুয়েতেমালা আছে, তাহলে এটাও হবে না। হন্ডুরাস অপশনে নাই, কোস্টারিকা আছে, নিকারাগুয়া নাই অপশনে, বেলিজ নাই, তাহলে কিউবা। ভাই, কিউবা হলো ক্যারিবিয়ান অঞ্চলের দেশ, ফিদেল কাস্ট্রোর কিউবা। তাহলে আশা করি দেখো পারবা, তোমরা উত্তর করতে পারবা এনিহাউ, কেউ পারো, কেউ গুগল করে, কেউ এআই করে পারবা, কিন্তু প্রশ্নটা যখন ঘুরে আসবে তখন তোমার এই সবগুলো দেশের নামই মাথায় থাকতে হবে। আর এমন টেকনিক দিছি জীবনে আর ভুলবা না, যদি মানুষ হও। নিকারাগুয়ার রাজধানী কি? এইটা তো তোমাদের শেখানো ঠিক হবে না, কারণ তোমরা এখনো বড় হও নাই, বিয়ে শাদী করো নাই। তোমার বাবা মা বিয়ে করছে, দেখবা তোমার বাবা মার পরিবারে অনেক সময় গন্ডগোল লেগে থাকে, গ্যাঞ্জাম, প্রচুর গ্যাঞ্জাম থাকে। কি গ্যাঞ্জাম? কখনো সিরিয়াস গ্যাঞ্জাম, কখনো হুদাই গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম যে পরিবারে না হয়, পরিবার মধুময় হয় না। সব মেয়েরাই বিয়ের পর মনে করে আমি যদি আরেকটু লেটে বিয়ে করতাম তাইলে মনে হয় শাহরুখ খানকে পাইতাম বা সালমান খান, এই টাইপের কাউকে পাইতাম। আবার ছেলেরা মনে করে লস হয়ে গেছে, আরেকটু ওয়েট করলে মনে হয় ক্যাটরিনা কাইফকে পাইতাম বা ঐশ্বরিয়াকে পাইতাম। আমরা আমাদের সময়কালের কথা বলতেছি, বর্তমান কি নায়িকা মনে নাই, নাম মনে নাই। যাই হোক, তখন দেখবা একটু শিক্ষিত ফ্যামিলি যারা একটু ইংলিশ টিংলিশ ভালো কয়, তারা বলে গ্যাঞ্জামের সময় বলে ও ম্যান, কি বলে? ও ম্যান, ও ম্যান, নিকা করে আমায় ডুবিয়ে দিলে, ও ম্যান, নিকা করে আমায় ডুবিয়ে দিলে, ও ম্যান বলে না, দেখবা বলে ও ম্যান, নিকা করে আমায় ডুবিয়ে দিলে। আরে ভাই, কেউ আবার আমারে ভাই টিকটকার বললেন না ভাই, প্লিজ, আমি টিকটকার না ভাই। কেউ আমারে আবার কমেডিয়ান বললেন না ভাই। আমি একটু বাচ্চাদেরকে, ছোট ভাই বোনদেরকে একটু আদর করে পড়াইতে ভালোবাসি, মানে একটু কি বলে এটাকে, মানে একটু মজা করে, আনন্দ করে। আমি চাই আমার এই ছোট্ট ভাই বোনদের, যে বাবা মারা আছে, যে বড় ভাই বোনেরা আছে বা গার্ডিয়ান আছে, তারা যে স্বপ্ন নিয়ে তাদেরকে ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি করেছে, তাদের স্বপ্ন যেন পূরণ হয়। তাদের যে সারা জীবনের লালিত স্বপ্ন, সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের অর্থ খরচ, মানে ইনভেস্ট খরচ না, এগুলো যেন কাজে লাগে। মহান সৃষ্টিকর্তা তাদের যেন মুখে হাসি ফোটায়। এই জন্য আমাদের পরিশ্রম হইলেও আপনার বাচ্চা যেন আমাদের কাছে একটি ভালো সেবা পায়। এবং ইউসিসি যে গত 40 বছরের বেশি সময় ধরে যে উজাড় করে দিচ্ছে, হয়তো টাকা নিচ্ছে, কিন্তু যে সেবাটা দিচ্ছে, এটা বাংলাদেশে বিরল এক ইতিহাস গড়েছে। একটি কোচিং সেন্টার না, একটি বিশ্ববিদ্যালয়ের চেয়েও বটবৃক্ষ হয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। অতএব সেই প্রতিষ্ঠানে
একটু ভালো করে সার্ভিস না দিলে, একটু অভিজ্ঞ টিচাররা সার্ভিস না দিলে আপনার ছেলেমেয়েরা বা তোমরা যারা ছোট ভাই বোন লাইভ দেখছো তাদের তো ভালো কিছু হবে না। স্যার যা দেশের নাম দিছেন এগুলো তো আমায় ডুবাই দিল। ও আচ্ছা ভাই, ম্যানে হলো ম্যানগোয়া, নিকাতে হলো নিকারাগুয়া, আর ডুবিয়ে হলো কর্ডোবা। তাহলে নিকারাগুয়ার রাজধানী হলো ম্যানগোয়া, আর কর্ডোবা হলো মুদ্রার নাম। তাহলে আসো, নিকারাগুয়ার রাজধানীর নাম কি? ম্যানগোয়া। এখন যদি পরীক্ষায় মুদ্রা আছে তাও তুমি পারবা, কর্ডোবা। তাই গেল, কি চাও আর বলো। একটু সংগঠনে যাই, তাহলে অনেকেই বলবেন স্যার খালি এইডি পারে, সংগঠনে যায় না ভয়তে, স্যার ভয় পায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোনটি? হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুখস্থ করার দরকার নেই, ভুলে যাও। সংগঠনের শুরুতে যদি ডব্লিউ থাকে আর শেষে যদি ও থাকে, তাইলে সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এরকম আরো 2-3টা ম্যাজিক দিব, তোমার 300 অর্গানাইজেশন মুখস্থ হয়ে যাবে, সদর দপ্তর মুখস্থ হয়ে যাবে। যেমন বলবা এইটাই না, আরো আছে WMO ওয়ার্ল্ড মেটিওলজিক্যাল অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আরো চাও? আরো আছে। এরকম শুরুতে আই শেষে ও থাকলে জেনেভা, শুরুতে আই শেষে ইউ থাকলে জেনেভা, ILO, হ্যাঁ IMO, পাবা, অনেক কিছু পাবা ভাই, পাইতেই থাকবে আমাদের কাছ থেকে। আমরা ভান্ডার নিয়ে বসে আছি, তোমার নেওয়ার মানসিকতা নিয়ে তোমাকে ইউসিসি ফার্মগেট শাখায় স্বাগতম জানাচ্ছি। আসো, পরে আর কি আছে দেখি। দ্য হেডকোয়ার্টার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন ইজ ইন। মনে রাখবা, পৃথিবীর যত আন্তর্জাতিক যত কৃষি খাদ্য সংস্থা আছে জাতিসংঘের, সব সদর দপ্তর ইতালির রোমে। কই? রোমে। শুধু ব্যতিক্রম হচ্ছে IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা ম্যানিলাতে, ফিলিপাইনের ম্যানিলাতে। আর বাংলাদেশেরগুলো জয়দেবপুর, যেমন বিড়ি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগুলো হচ্ছে গাজীপুরে। শুধু এইটুকু ব্যতিক্রম, আর সব কোথায়? সব হচ্ছে ইতালিতে। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? এটা একটা বিসিএস এর প্রশ্ন। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টি দেশ আছে, এই 11টি দেশ হচ্ছে এর সদস্য। এখন এইখানে হংকং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়, এটা চীনের একটি অংশ। 2047 সাল পর্যন্ত এটি চীনের আধাশাসিত অঞ্চল হিসেবে থাকবে, এই জন্য হংকং উত্তর হবে। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এবং তোমাদেরকে মজার টেকনিকে মুখস্থ করে দেবো। ভিসি মামা বুরুপি থালা কই? ভিতে ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, এইগুলো হচ্ছে আসিয়ানের সদস্য। এগুলো তোমাকে মুখস্থ করে দেবো। কোনটি D8 ভুক্ত দেশ নয়? মাথায় রাখবা, D8 ভুক্ত দেশ মানেই হলো, প্রথম কথা হলো মুসলিম, দ্বিতীয় কথা হইলো কি? উন্নয়নশীল দেশ। তাহলে এখানে মুসলিম দেশ না ভারত? তাহলে উত্তর ভারত। শেষ, এত কাহিনী করার কোনো দরকার নাই। এরকম ধুমধাম টেকনিকে তোমার সব কিছু শেষ করে দেওয়া হবে। তুমি বুঝতেই পেরেছো আজকে ক্লাস করে আমি খুবই রিল্যাক্স মুডে তোমাকে 20টি টপিকের সাথে পরিচয় করাইনি, শুধু তোমাকে বার্তা দিয়েছি। এই 20টি টপিক এই বছরে, আমি এখানে কোনো সাম্প্রতিক আলোচনা করিনি। এই 20টি টপিক এই বছরে গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2, এই 20টি টপিক গুরুত্বের পাশাপাশি টেকনিক দিয়ে, মানে মুখস্থ টেকনিক না, একটু উদাহরণ টেনে টেনে অনেক কিছু মুখস্থ করা যায়, সেই বার্তাটিকেও তোমাকে দিয়ে দিলাম। নাম্বার 3, ইউসিসি তোমাকে এই বছর কি এক অসাধারণ সার্ভিস দিবে, সেই বার্তাটিও কিন্তু তোমার কাছে পৌঁছে দিলাম। বাকি হিসাবটা তুমি বুঝে নিও। আর শ্রদ্ধাভাজন যে সকল বাচ্চাদের আব্বু আম্মু কিংবা গার্ডিয়ানরা দেখছেন বা দেখবেন, তাদের কাছে আকুল আবেদন, আপনারা আপনার বাচ্চাদের কাছে কোনো অনভিজ্ঞ টিচার, অনভিজ্ঞ প্রতিষ্ঠানের কাছে দিবেন না। অবশ্যই ইউসিসি সম্পর্কে আপনারা জানেন, একটু ফার্মগেট আমাদের নিজস্ব ক্যাম্পাস এর 2য় তলায় আপনারা এসে একটু যোগাযোগ করে আমাদের ইউসিসির সম্মানিত পরিচালক কামাল পাটোয়ারি স্যারের সাথে 10 মিনিটের জন্য হলেও বসবেন, বসে কথা বলে
যদি মনে হয় আপনার সন্তান এইখানের জন্য পারফেক্ট, তাহলে আপনি ভর্তি করবেন, না হলে আপনার ভর্তি করার দরকার নেই। অথবা কামাল স্যারের যে কোনো ওরিয়েন্টেশন ক্লাসে আপনার বাচ্চাকে নিয়ে আপনি সহ হাজির হবেন। শুধু বাচ্চা আসলে হবে না, আপনি বুঝতে পারবেন আসলেই আপনার কি করণীয়। আপনি ওরিয়েন্টেশন করলেই ভর্তি হতে হবে তা নয়, বাট আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার আসলে করণীয় কি। মানে এই সিদ্ধান্তটি যখন নিতে পারবেন, আপনার একটি পজিটিভ সিদ্ধান্ত, আপনার একটি ভালো সিদ্ধান্ত আপনার বাচ্চার আজীবন আমূল পরিবর্তন করে দিবে। পরিবর্তন হোক, একটি স্বপ্ন পূরণ হোক, আনন্দ ঘনময় পরিবেশ তৈরি হোক আপনার পরিবারে। সেই আনন্দের অংশীদার আমরা ইউসিসি পরিবারও থাকব, এই প্রত্যাশায় আমি প্রলয় পাল আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।